তোর কত বড় সাহস, তুই আমার ব্লাড রোজকে অপমান করিস? আজকে তো তোকে আমি মেরে ফেলবো। তুই কি ভেবেছিস তুই কি কি বলেছিস তা আমি জানবো না? সাহস হলে কি করে আমার ব্লাড রোজকে এতগুলো কথা বলেন? বলেই নায়নার চুলগুলো মুঠো করে ধরে এতটাই শক্তভাবে ধরেছে যেন মনে হচ্ছে এক্ষুনি চুলগুলো ছিঁড়ে তার হাতে চলে আসবে। নায়না ব্যথা সহ্য করতে না পেরে এবার চিৎকার করে আর বলে, আমাকে ছেড়ে দিন। কিন্তু নায়নার কোনো কথাই আজান শুনে না। চুলগুলো ধরে তাকে দেওয়ালের সাথে জোরে বাড়ি মারে। এত জোরেই বাড়ি মারে যে নায়নার কপাল ফেটে রক্ত বের হওয়া শুরু করে যায়। নায়না হাত জোর করে আকুতির সঙ্গে বলে, আমি আর কখনো জাহরাকে কিছু বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই বড়র অবস্থায় থাকলে না বলবি? এবার আর নায়না সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবং লুটিয়ে পড়ে মাটিতে। তার কপাল বেয়ে এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে। নায়নার অজ্ঞান হতেই আজান ডাক দেয় আদিবকে, বলে, এটাকে এখান থেকে নিয়ে যা, মরে গেলে কোথাও নিয়ে ফেলে দিয়ে আয়। আদিব নায়নাকে নিয়ে চলে যায়, কোনো এক হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আদিব যেতেই আজানও বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। বর্তমান আজান একবার তাকায় জাহারার মুখের দিকে, তারপর চুলগুলো আলতো হাতে বুলিয়ে দিতে দিতে বলে, তোমাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না ব্লাড রোজ। সে দুনিয়ার যে কেউই হোক না কেন, আমি তাকে ধ্বংস করে দিতে 2 মিনিটও ভাববো না। আমার ব্লাড রোজকে আমি ব্যতীত অন্য কারো কাঁদানোর অধিকার নেই। সে কাঁদবে শুধুমাত্র আমার জন্য। বলে জাহারার কপালে চুমু খায়। জাহারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় জাহারার। সে নড়তে চাইলেও পারে না। সে দেখে আজান তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। মাথাটা কিছুটা উঁচু করে আজানের মুখটা সে দেখতে থাকে। ঘুমানো আজানকে দেখতে তার খুব ভালো লাগে। ঘুমানো থাকলে মনে হয় কত নিষ্পাপ একটা বাচ্চার মতো, অথচ কিন্তু জাগনা থাকলে কি ভয়ঙ্করী রূপ না তার। সে নড়ে চড়ে উঠতে চাইলেই আজান বলে, ব্লাড রোজ, নড়ছে কেন জান? আমাকে ঘুমোতে দাও। তো আপনি ঘুমান, কে না করেছে আপনাকে? আমাকে এইভাবে জড়িয়ে আছেন কেন? আমাকে যেতে দিন। জাহারা আর কি করবে, সেও চুপচাপ সেভাবে আজানের বুকে মাথা রেখে শুয়ে থাকে। সকাল 11টায় ঘুম ভাঙে জাহারার। জাহারা উঠে আজানকে দেখতে পায় না নিজের আশেপাশে। জাহারা উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে শুধু নিচে চলে আসে। নিচে আসতেই দেখতে পায় আজান ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে সাজাচ্ছে। জাহারা নিজে আসতেই আজান জাহারার দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে বলে, ঘুম ভেঙেছে আমার ব্লাড রোজের? এসো, তোমাকে নাস্তা করিয়ে দিই। আমার আবার অফিস যেতে হবে। হুম, আপনার জন্যই তো আমার প্রতিদিন উঠতে এত দেরি হয়। আর আপনি প্রতিদিন নিজেই কেন নাস্তা বানান? আমাকে সুযোগ দেন না কেন? আমারও তো ইচ্ছে করে আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে। হুম, তোমাকে রান্না করতে দেই আর তুমি হাত পড়িয়ে আবার আমার জ্বালাই বাড়াও। আমার লাগবে না আমার বউয়ের হাতে রান্না খাওয়া। আমার শুধু তার হাতের আদর পেলেই চলবে। জাহারা কিছু বলতেই যাবে, ঠিক তখন আজান আবার বলে, দেরি হয়ে যাচ্ছে ব্লাড রোজ, প্লিজ এবার এসে শোনা। অনেক ক্ষুধা লেগেছে, খেয়ে আবার আমাকে অফিস যেতে হবে। তো জাহারা আর কিছু না বলে আজানের কাছে যায়। আজান জাহারাকে নিজের কোলে বসিয়ে খাইয়ে দেয়। দুজন একসাথে নাস্তা করে তারপর আজান অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। কিন্তু যেতেই আজানের মনে পড়ে ওর তো ওয়ালেটটা বাসায় রেখে এসেছে। তাই আবার গাড়ি ঘুরিয়ে বাসায় ফিরে আসে ওয়ালেট নিতে। বাসায় এসে আজান উপরের রুমে যায় ওয়ালেট নিতে। জাহারা তখন বারান্দায় দাঁড়িয়েছিল। আজান এসে জাহারাকে দেখতে পায়, কিন্তু সেদিকে পা না বাড়িয়ে নিজের ওয়ালেট নিয়ে চলে যেতে থাকে। হঠাৎ রুম থেকে বের হওয়ার পূর্বে হাত থেকে ওয়ালেটটা মাটিতে পড়ে যায়। আজান ওয়ালেটটা তুলে নেয় ও নিজের কাজে চলে যায়, কিন্তু সে তাড়াহুড়ায় থাকায় দেখতে পায় না ওয়ালেট থেকে লাইব্রেরির চাবিটা নিচে পড়ে গিয়েছিল। যাহারা কিছুক্ষণ নিঃশব্দে বারান্দায় দাঁড়িয়ে থাকে, তারপর রুমের মধ্যে চলে আসে। রুমে আসতেই জাহারার পায়ে কিছু একটা ছোঁয়া লাগে। জাহারা নিচে তাকাতেই দেখতে পায় একটা চাবি। জাহারা চাবি দেখতেই চিনতে পারে এটা লাইব্রেরির দরজার চাবি। জাহারা মনে মনে ভাবছিল যে একা একা ভালো লাগছে না, তাই একটি বই পড়া যাক। আর লাইব্রেরির চাবি দেখা মাত্রই মনে পড়ে যায় যে লাইব্রেরিতে তো অনেক গল্পের বই আছে। তাই জাহারা চাবিটা নিয়ে লাইব্রেরিতে চলে যায়। আজান আজ অফিসে যেতেই দেখতে পায় অফিসে প্রচুর কাজের চাপ। 2 দিন ও অফিসে না আসায় আজ কাজের চাপটা একটু বেশি বেড়ে গিয়েছে। তাই আজান খুব বেশি কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর আজ সারাদিন জাহারার কোনো খবর নেওয়া হয় না। ওইদিকে জাহারা লাইব্রেরিটাকে ঘুরে ঘুরে দেখছিল। কিছুক্ষণ বই দেখার পর একটা বই জাহারার ভালো লাগে, তাই সে সেই বইটা নিয়ে লাইব্রেরি থেকে বের হতে যাবে। ঠিক তখনই কেমন যেন অদ্ভুত একটা আওয়াজ জাহারার কানে ভাসে আসে।
কেমন যেন গুঙ্গানোর আওয়াজ মনে হয়। জাহারা আবার লাইব্রেরিতে ঢুকে চারিদিকে ভালো করে দেখতে থাকে, কিন্তু সে আর কোনো আওয়াজ শুনতে পায় না। তাই সে মনে করে এই আওয়াজটা বোধহয় তার মনের ভুল হবে। একা লাইব্রেরিতে আছে তো তাই বোধহয় এরকম মনে হচ্ছে। জাহারা লাইব্রেরির তালা দিয়ে বইটা নিয়ে বের হয়ে পড়ে। সে বই নিয়ে বই পড়তে শুরু তো করে, কিন্তু তার কানে এখনো বাজছে সেই অদ্ভুত আওয়াজটা। জাহারা কিছুতেই এটাকে একেবারে নিজের মনের ভুল বলতে পারছে না। তাই চেষ্টা করছে এই বিষয়টা নিয়ে আর না ভাবার। ও বই পড়তে নিজেকে ব্যস্ত রাখে। দুপুর 2টায় বাহিরে ভালোই রোদ উঠেছে। হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে নায়না। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। তার মাথায় অনেকটা আঘাত লেগেছে, ব্যান্ডেজ করা। কেমন যেন মনে পড়ছে না তার সাথে কি হয়েছিল। শুধু একটা ঝাপসা চেহারা চোখের সামনে ভেসে আসছে বারবার। নায়না কষ্ট করে উঠে দাঁড়ায়। তার মাথা ঘুরছে, কিন্তু সে তবুও কোনো মতে হাতড়ে দেওয়াল ধরে সেখান থেকে বের হয়ে পড়ে। হসপিটাল থেকে বের তো হয়ে যায়, কিন্তু নায়না জানে না কোথায় যাবে। একটা রিক্সা ডাকে, রিক্সায় করে হোস্টেলে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই হসপিটালের মানুষ জানতে পারে এখান থেকে একজন রোগী পালিয়েছে। সাথে সাথেই রোগীটাকে যে এখানে অ্যাডমিট করে গিয়েছিল তাকে খবর দেয়, কিন্তু এ খবর শুনে তার কিছুই যায় আসে না। নায়না নিজের রুমে বসা, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। কেমন যেন একটা হিংস্র চেহারা চোখের সামনে বারবার ভেসে আসছে। সে এখনো মনে করতে পারছে না যে কাল তার সাথে কি হয়েছিল। কিছুক্ষণ নিজের মাথায় জোর দিতেই কিছুটা মনে পড়ে নায়নার। সর্বপ্রথম ওর চোখের সামনে ভেসে ওঠে আজানের চেহারা। আস্তে আস্তে মনে পড়ে যায় আজানের সেই হিংস্রতার কথা। চোখ দুটোতে ছিল স্পষ্ট হিংস্র আগুন। সবটা মনে পড়তেই না শিউরে ওঠে। সে আর এ বিষয়ে না ভেবে বিছানায় শুয়ে পড়ে। শরীর অসুস্থ নয়, তাই বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ে। সে অন্ধকারে ঘেরা বেসমেন্টের পড়ে আছে আবারও একটা অজানা লাশ। চেহারার বিকৃতি এমনভাবে নষ্ট ছিল যে সেটা দেখে বোঝার উপায় নেই মানুষটা কে হতে পারে। শুধু শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে যেন একটা মেয়ে। মেয়েটার মাথার চুলগুলো বানরের চুলের মতো কাটা ছিল। চেহারায় সুই দিয়ে ছোট ছোট গর্ত করা। পুরো চেহারা জুড়ে তার মধ্যে সিরিজ দিয়ে অ্যাসিড ভরা হয়েছে। মাথার এক দিকটা হাতুড়ি দিয়ে থেতলানো। পুরো শরীর জুড়ে ছুরি দিয়ে লেখা বেঈমান। পায়ের নখগুলো ওঠানো। একটা হাত একটা পা কাটা কুচি কুচি অবস্থায়। সেই কাটা টুকরোগুলো দিয়ে লাশটির সাইডে বড় করে লেখা, পাপির দেহ পোকায় খায়, বেঈমানের ঠাঁই নাই এই বাংলায়, জাস্ট ফর ফান। অবশেষে মেয়েটির গলায় একটা ধারালো চিকন সুতা দিয়ে খুব নির্মমভাবে টান দিয়ে গলাটাকে দুভাগ করা হয়েছে। পুরো বেসমেন্ট জুড়ে রক্তের খেলা। কেমন যেন একটা ভাবসা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। পাশের চেয়ারে বসা সেই রহস্যময় মানব এক দৃষ্টিতে তাকিয়েছে মেয়েটির দিকে। তার তৃপ্তির হাসি যেন সে এসব কিছু করে খুব বেশি মজা পেয়েছে। কে এই নারী? কেনই বা তাকে এত নির্মমভাবে হত্যা করা হলো? নির্জন রাত, চারিদিকে সিমসিম বাতাস বইছে। নিস্তব্ধতা। রাত 12টার দিকে বাসায় ফিরে আজান। আজ সারাদিন খুব বেশি ব্যস্ত থাকায় জাহারার একটুকু খোঁজ নেওয়া হয়নি। কাজ শেষ হওয়া মাত্রই সাথে সাথে আজান বাসায় ফিরে আসে। আজান রুমে ঢুকতেই দেখতে পায় জাহারা গভীর ঘুমে মগ্ন। আজানের চোখ যায় তার ঘুমন্ত পরীর দিকে। কি শান্ত একটা চেহারা, দেখে মনে হচ্ছে যেন নিষ্পাপ গোলাপ। আজান এসে জাহারার পাশে আলতো করে জাহারার মাথায় ঠোঁট ছোঁয়ায়। জাহারার শান্ত চেহারাটা দেখে যেন নিজের সারাদিনের ক্লান্তি ভুলে যায় আজান। হঠাৎ তার চোখ যায় পাশে থাকা বইটির উপর। বইটি দেখা মাত্রই আজানের মাথায় রক ভেসে উঠে ঘেমে যায় সরাসরি। আর তখন আজানের চোখ যায় বইয়ের উপরে রাখা লাইব্রেরির চাবির উপর। এটা দেখে আজান কিছুটা ঘাবড়ে যায়। উঠে সাথে সাথেই জাহারার পাশ থেকে লাইব্রেরির চাবিটা নিয়ে লাইব্রেরিতে চলে যায়। লাইব্রেরিতে সে চারিদিকে ভালো করে দেখতে পায় ওখান থেকে শুধু একটা বই জাহারা নিয়েছে, আর সবকিছু আগের মতোই আছে। আজান একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তারপর আবার রুমে চলে আসে। আজান এসে সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। হঠাৎ ওয়াশরুমের পানির আওয়াজে ঘুম ভাঙে জাহারার। সে বুঝতে পারে আজান এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে আজান দেখতে পায় জাহারা বসে আছে। এখনো তার ঘুম পুরোপুরি কাটেনি। কিছুটা
ঝিমুচ্ছে বসে বসেই। আজান এসে পাশে বসতেই জাহারা ঘুমন্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এত দেরি কেন হলো বাসায় ফিরতে? অফিসে প্রচুর কাজের চাপ ছিল, তাই। তুমি রাতের খাবার খেয়েছো? কিছু বলে না, চুপ করে থাকে। আজান বুঝতে পারে জাহারা খায়নি, তাই একটু গভীর কণ্ঠে জিজ্ঞেস করে, খাওনি কেন? আপনার আসার অপেক্ষায় ছিলাম আমি, তাই খাইনি। লাইব্রেরিতে কেন গিয়েছিলে? আমি না করেছে? আমার একা রুমে ভালো লাগছিল না, তখন দেখতে পেলাম আপনি লাইব্রেরির চাবিটা ভুলে রেখে গিয়েছেন, আর তাই ভাবলাম লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসি। হুম, আজ গিয়েছো ঠিক আছে, কিন্তু আমি না থাকলে আর কখনো একা একা লাইব্রেরিতে যাবে না। কেন? আপনি আমাকে কেন লাইব্রেরি থেকে দূরে রাখতে চান? আমি যেটা করি তোমার ভালোর জন্যই করি, তুই বেশি প্রশ্ন করো না। আমার প্রশ্নের সম্মুখীন হতে ভাল লাগে না। যারা কিছু বলতে যাবে, কিন্তু আজান তার আগেই বলে, চলো খেতে চলো। আজান জাহারাকে নিয়ে চলে আসে খেতে। জাহারাকে খাইয়ে দিতে দিতে আজান বলে, কাল আমরা সেন্ট মার্টিন যাব, বিজনেসের কাজ আছে আমার, তাই তোমাকে সাথে করে নিয়ে যাব। এই সুযোগে তোমার একটু ঘোরা হয়ে যাবে। জাহারা কিছু বলে না, শুধু মাথা নাড়ে। আজান আবার বলে, কাল আমার একটা বিজনেসের মিটিংয়ে আমরা সেন্ট মার্টিন যাব। সকালে আমার একটা কাজ আছে, তাই ভোরবেলা একটু বাইরে যাব। তুমি আমার জন্য রেডি হয়ে থাকো, আমি আসলে আমরা একসাথে রওনা হব। জাহারা আবার মাথা নাড়ে। তারপর দুজন খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকাল 8টায় ঘুম ভাঙে আজানের। সে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। জাহারা এখনো ঘুমিয়ে। 9টার দিকে ঘুম ভাঙে জাহারার। উঠে আজানকে দেখতে পায় না কোথাও। তার খাটের সাইডে একটা চিরকুট দেখতে পায়, সেটাতে লেখা ছিল, আমার ব্লাড রোজের ঘুম ভেঙেছে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমার জন্য রেডি হয়ে থাকো, আমি আসলে আমরা রওনা দেব। আর চিন্তা করো না, আমি নাস্তা করে বের হয়েছে। জাহারা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে পড়ে। আজ তার মন অনেকটাই খুশি। সে নতুন এক জায়গায় ঘুরতে যাবে তাই। 10টার দিকে বাসায় এসে আজান জাহারাকে নিয়ে এয়ারপোর্টে আসে। সেখানে আজানের প্রাইভেট জেট রাখা ছিল। আজান জাহারাকে নিয়ে জেটে উঠে রওনা হয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জাহারা কিছুটা অবাক হয়। আজানের যে নিজের প্রাইভেট জেট আছে সেটা সে জানতো না। জাহারা জানে আজান বড় লোক, কিন্তু এত বড় লোক জানা ছিল না, তাই কিছুটা অবাক হয়, কিন্তু মুখে কিছু বলে না। দীর্ঘ সময় সফর শেষে সেন্ট মার্টিতে এসে পৌঁছায় জাহারা আজান। সেখানে এসে আজান আর জাহারা একটি রেসোর্টে ওঠে। আজান জাহারাকে রেসোর্টের রুমে রেখে নিজে বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে। জাহারাকে বলে যায়, আমি খুব জলদি ফিরবো, তুমি রেডি হয়ে থেকো, আমরা ঘুরতে বেরোবো। আর রিসেপশনে কথা বলা আছে, তোমাকে খাবার রুমে দিয়ে যাবে, তুমি খেয়ে নিও। সন্ধ্যার দিকে আজান ফিরে দেখতে পায় জাহারা রেডি হয়ে বসে আছে, নীল কালারের একটা সুন্দর শাড়ি পরে। সরি জান, একটু লেট হয়ে গেল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আজান শাওয়ার নিয়ে এসে আলমারি থেকে নিজের জামা নিয়ে আবার চলে যায় ওয়াশরুমে। এবার একেবারে রেডি হয়ে বের হয়। তার পরনে কালো অ্যান্ড সাদা রঙের ব্লেজার, নিচে সাদা প্যান্ট, ব্লেজারের নিচে সাদা শার্ট, চুলগুলো স্প্রে করে এক সাইডে রাখা। তাকে দেখে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছে। যাহারা কিছুক্ষণ চেয়ে থাকে তার দিকে। আজান সামনে এসে বলে, এইভাবে দেখার কিছু নেই, আমি তো তোমারই। রাতে এসে মন ভরে দেখার সুযোগ দেব, তখন সারা রাত দেখো আমায়। আজ রাতে তোমায় ঘুমোতে দেবো না সুইট হার্ট। আজানের এরকম লাগাম ছাড়া কথায় জাহারা চোখ নামিয়ে নেয় লজ্জা পেয়ে। আজানও আর কিছু না বলে জাহারার হাত ধরে নিয়ে যায়। তারপর তারা গাড়িতে বসে কোথাও একটা যায়। গাড়ি এসে পৌঁছায় গন্তব্যস্থানে। গাড়ি থেকে নেমে আজান জাহারার চোখ ধরে জাহারাকে নিয়ে যেতে থাকে কথায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমায় আজান? চুপ করে চলো আমার সাথে, কোনো কথা বলবে না। এক স্থানে এসে থামে তারা দুজন, কিন্তু কথা এসেছে তা জাহারা বুঝতে পারে না। হঠাৎ আজান তার চোখ ছেড়ে দেয়। আজান চোখ ছাড়তেই জাহারা তাকায় আজানের দিকে। আজান তাকে ইশারা করে সামনের দিকে তাকাতে বলে। জাহারা সামনে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ তার সামনে সমুদ্রের উপরে রাখা ছিল একটি জাহাজ, আর গায়ে বড় করে লেখা জাহারা আহান মির্জা, যার উপরের দিকটা কিছু একটা দিয়ে বড় বড় অক্ষরে লেখা ছিল হ্যাপি বার্থডে টু জাহারা। জাহারা তো অবাক হয়ে সেখানেই তাকিয়েছিল। আর হঠাৎ আজান তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, হ্যাপি বার্থডে মাই লাভ। আর এটা হলো তোমার বার্থডের প্রথম গিফট। আমি নিজে কাস্টমাইজড করে সুন্দর করে এটা বানিয়েছি, শুধুমাত্র তোমার জন্য। কেমন হয়েছে? তোমার ভালো লেগেছে? জাহারা ছলছল চোখে আজানের দিকে তাকায় আর বলে, আপনি এটা কি করেছেন? এত বড় জাহাজ, এটা আমার,
আপনি কি পাগল হয়ে গেছেন? আর আজ যে আমার জন্মদিন, এটাই তো আমার মনে ছিল না। আপনি কি করে জানলেন? আমার ব্লাড রোজের কোনো কিছুই না আমার অজানা নয়। আর কখন কি দরকার, কি খেলে সে সুস্থ থাকবে, কখন তার ঘুমানোর প্রয়োজন, সব কিছুই আমার আগে থেকেই জানা। আর তার বার্থডে আমি জানবো না? জাহারা হঠাৎ আজানকে জড়িয়ে ধরে আর বলে, আমি এতটা ভাগ্যবান আপনার মতো স্বামী পেয়ে, যে যে আমায় এতটা ভালোবেসে আগলে রাখে। হয়েছে, চলো এবার ভেতরে যাও যাক। একটা গিফট দেখি ইমোশনাল হয়ে গেলে বাকি সারপ্রাইজ দেখলে কি করবে? জাহারা বলে, আরও সারপ্রাইজ বাকি আছে। হুম, তো থাকবে না? আমার বউয়ের জন্মদিন বলে কথা। তারপর দুজনে মিলে একসাথে জাহাজের ভেতরে যায়। জাহাজের ভেতরে গিয়ে আজান জাহারাকে নিয়ে একটা রুমে যায় আর সেখানে তাকে বড় একটা বক্স দিয়ে বলে, এটা তোমার জন্মদিনের দ্বিতীয় গিফট। কি আছে এতে? নিজেই খুলে দেখো। জাহারা বক্সটা খুলে এবং দেখতে পায় তার ভেতরে সাদা রঙের বড় লম্বা গাউন, সম্পূর্ণ কাজ করা সাদা ছোট ছোট ডায়মন্ডের, তার সাথে একজোড়া হিল জুতা, সেটা সম্পূর্ণই ডায়মন্ডের কাজের, তার সাথে ডায়মন্ডের হাতের রিং, অল নেকলেস। আজান নিজের হাতের রিংটা জাহারাকে পরিয়ে দেয় এবং বলে, জলদি রেডি হয়ে আসো। জাহারা অনেক অবাক হয়, সে ভাবে আজান এত বড় লোক অথচ সে কিছুই জানে না আজানের সম্পর্কে। আর আজান তো বিয়ের সময় সব কিছু তার নামই করে দিল, তাহলে আজান এত কিছু করার টাকা বা কথা থেকে পাচ্ছে? জাহারার ভাবনার মাঝে আজান তাকে বলে, এই ছোট মাথায় এত চাপ দিয়ে লাভ নেই। সময় হলে আমি নিজেই তোমাকে সবটা খুলে বলবো। এখন জলদি রেডি হও, রেডি হয়ে বাইরে এসো, আমি অপেক্ষা করছি। বলে আজান বেরিয়ে যায় রুম থেকে। আজান যেতেই দুটো মেয়ে আসে রুমে আর বলে, আজান স্যার আমাদের পাঠিয়েছে আপনাকে রেডি করিয়ে দিতে। জাহারা আর কিছু না ভেবে চুপচাপ রেডি হতে থাকে। আজান দরজার বাইরে অপেক্ষা করছিল জাহারার জন্য। জাহারা রেডি হয়ে দরজা খুলতে আজানের হৃদয় থমকে যায়, যেন মনে হচ্ছে এখনই তার হৃদয় ব্লাস্ট করবে। জাহারাকে এই সাদা গাউনে পুরো হুরপরির মতো লাগছিল। সাদা গাউনের সাথে জাহারার মুখে হালকা মেকআপ, ঠোঁটে নোট লিপস্টিক, চুলগুলো কোল করে খোপা করা, সামনের ছোট চুলগুলো দু সাইডের থেকে কোল করা, খোপার উপরে সাদা পাথরের মুকুট, একদম যেন একটা সাদা পরি মনে হচ্ছে। আজান নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর বলে, আজকে আমার খুন করতে চাইছো নাকি তুমি? জাহারা কিছুটা লজ্জা পেয়ে মুস্কি হাসে এবং বলে, চলুন, আপনি শুধু শুধু আমায় লজ্জা দেন। আজান আর কিছু না বলে জাহারার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে হাঁটা শুরু করে। জাহারাকে নিয়ে জাহাজের ছাদে চলে আসে। সেখানে চারপাশ খুব সুন্দর করে সাজানো ছিল, অনেক মানুষজন ছিল। জাহারা দেখতে পায় এক সাইডে দাঁড়ানো তার মা ও আদিব। জাহারা তার মাকে দেখতে পেয়ে আজানের কাছ থেকে দৌড়ে তার মায়ের কাছে চলে যায় এবং মাকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মি? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুই কেমন আছিস? সেটা তো আমাকে দেখে বুঝতেই পারছো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি তোমার এই সুখ যেন চিরস্থায়ী হয়। রুনা এবার জাহারাকে ছেড়ে দেয় ও আজানের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আমার মেয়েকে এতটা ভালো রাখার জন্য। আপনার ধন্যবাদ দিতে হবে না, আপনার মেয়ে আমার দায়িত্ব, তাই তাকে ভালো রাখাটা আমার কর্তব্য। আজান আবার জাহারার হাত ধরে জাহারাকে স্টেজে নিয়ে আসে। জাহারাকে স্টেজে দাঁড় করিয়ে আজান সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে মাইকে বলে, এভরিওয়ান, মেট মাই ওয়াইফ মিসেস জাহরা আজান আহান মির্জা। আজ তার বার্থডে উপলক্ষে আপনাদের এখানে ইনভাইট করা হয়েছে। আজান এবার একজনকে ইশারা করে, সাথে সাথে লোকটি একটা বড় ডল আকারের সুন্দর কেক নিয়ে স্টেজে দিয়ে যায়। আজান এবার হাতে একটা গোলাপের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে জাহারার দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে ব্লাড রোজ। দোয়া করি তোমার প্রতিটা খুশির মুহূর্ত যেন আমার সাথে কাটে, কারণ তোমার কষ্ট আমার সহ্যের বাইরে। জাহারা আজানের হাতের থেকে ফুলের তোড়াটা নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। আবার উঠে দাঁড়ায়, জাহারার হাত ধরে কেক কাটিয়ে দেয়। সবাই হাততালি দেয়। জাহারা নিজের আম্মিকে সবার আগে কেক খাইয়ে দেয়। তারপর আজানকে কেক খাওয়াতে যাবে, ঠিক তখন লাইট অফ হয়ে যায়। সাথে সাথেই আবার কিছুক্ষণের মধ্যে লাইট চলেও আসে। এখানে কারেন্ট গেলেও লাইট অফ হবে না, তাই কারেন্ট যাওয়ার সাথে সাথে লাইট তো অফ হয়নি সেটা জানার কথা, কিন্তু লাইট কেন অফ হয়েছিল সেটা তো শুধু আজান
জাহারা আর আদিব জানে। জাহারার হাতে কেকের টুকরোটা এখন ওর হাতে নেই, লেগে আছে ওর আর আজানের ঠোঁটের কোণায়। তখন আদিব জাহারা ও আজানের কানের সামনে ফিসফিস করে বলে, ঠোঁট লেগে থাকা কেক পরিষ্কার করে নাও, না তো সবাই বুঝে যাবে লাইট অফ হওয়ার কারণ কি ছিল। জাহারার সাথে সাথে কিছুটা লাজুক হাসে ও ঠোঁটের কোণে লেগে থাকা কেক টিস্যু দিয়ে পরিষ্কার করে নেয়। আজান আদিবকে ইশারা দেয়। আদিব যে কিছু গিফট নিয়ে আসে। আজান জাহারার হাতে এক এক করে গিফটগুলো তুলে দেয়। জাহারাও এক এক করে নিজের গিফটগুলো পেতেই খুলে দেখছে। তৃতীয় গিফট, ডায়মন্ড ইনস্টাটেড আইফোন 48.5 মিলিয়ন স্টাইট হিউজ ডিজাইন করা আইফোন 6, যাতে 650টি হীরা বসানো। হোম বাটনে রয়েছে 26 ক্যারেটের গোলাপি হীরা। চতুর্থ গিফট, হার্মিস বার্কিন ব্যাগ, বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম গিফট আইটেমগুলোর একটি। পঞ্চম গিফট, গ্রাফ ডায়মন্ড হ্যালোসেশনের ওয়াচ 55 মিলিয়ন, বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি। 110 ক্যারেটের বিরল রঙিন হিরে দিয়ে তৈরি। এটা শুধু সময় দেখার জন্য না, একেবারে পরিধানযোগ্য আর্টওয়ার্ক। ষষ্ঠ গিফট, একটি সার্টিফিকেট অফ স্টার রেজিস্ট্রেশন, একটি স্টার ম্যাপ এবং মাঝে মাঝে একটি ফ্রেম প্যাকেজ বা ডিজিটাল কনস্টেলেশন ভিউয়ার। গিফটগুলো দেখে জাহারার পুরো অবাক হয়ে যায়। এত দামি দামি গিফট আজান তার জন্য এনেছে। সে আজানকে কিছু বলতে যাবে, তার আগে আজান বলে ওঠে, আজ তোমার 20তম জন্মদিন, তাই তোমাকে 20টা গিফট দেব। 10 আজকে আর বাকি 10টা প্রতিদিন একটা করে পাবে। তারপর জাহারাকে নিয়ে একটা চেয়ারে বসায়। আজান আসে, সেও বসে। তখন শুরু হয় কিছু কাপল ড্যান্স। জাহারা আজান বসে বসে ডান্স উপভোগ করতে থাকে। কিছুক্ষণ নাচ গান শেষে স্টেজে আসে আদিব, মাইকে অ্যানাউন্সমেন্ট করে, এবার আমাদের শ্যারো তার ওয়াইফ একসাথে ডান্স করবে। জাহারা এটা শুনে কিছুটা অবাক হয়। ও তো ভালোভাবে নাচতে পারে না। আজানকে বলে, আমি যাব না, আমি নাচ করতে জানি না, আপনিই যান। তোমার নাচ জানা লাগবে না, শুধু নিজের পার্টনারের উপর ভরসা রাখো, তাহলে চলবে। আমি সবটা সামলে নেব। আজান জাহারার হাত ধরে জাহারাকে স্টেজে নিয়ে আসে। জাহারা নার্ভাস, কিন্তু আজানের মধ্যে ফুল কনফিডেন্স আছে। গান শুরু হয়। জাহারাও আজানের কথা মতো নিজেকে আজানের হাতে ছেড়ে দেয়। ডান্স শেষে জাহারাকে স্টেজ থেকে নামিয়ে নিজের আসনে বসিয়ে দিয়ে যায় আজান। আজানের হাতে গিটার ও সামনে মাইক। আজান জাহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে জাহারার উদ্দেশ্যে বলে, এই গান আমার ওয়াইফকে ডেডিকেটেড করে। কথাটা বলে আজান গাওয়া শুরু করে, मोहब्बत बरसा देना तू सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है, सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हाथ से गुजर जाना है, इतना प्यार किसी पे पहली बार आया है। গান শেষ। আজান জাহারার দিকে তাকিয়ে আবারও মিষ্টি একটা হাসি দেয়। জাহারা এই প্রথম আজানের কণ্ঠে গান শুনেছে। সেটা যে সুন্দর হবে সেটা জাহারার ভাবনাতেও পারেনি। আজান স্টেজ থেকে নেমে এসে জাহারার পাশে বসে। মৃদু হেসে জাহারার কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, लगता है दिल तेरी शामत आई है। জাহারাও লজ্জায় মাথা নিচু করে ঠোঁট কামড়ে লাজুক হাসে। রাত 12টা বাজে, অনুষ্ঠান শেষ হয়। জাহারা ক্লান্ত, নিজের শরীরটাকে টানার মতো শক্তিটুকু নেই তার। আজান বিষয়টা খেয়াল করতে পেরে জাহারার পায়ের হিল খুলে জাহারাকে কোলে তুলে নেয়, বাসায় নিয়ে আসে। বাসায় আসতে দুজনই ফ্রেশ হয়ে নেয়। বিছানায় বসে বিশ্রাম নিচ্ছে জাহারা। হঠাৎ পাশে এসে বসে আজান। জাহারাকে বলে, চোখটা একটু বন্ধ করো তো। কেন? করো না, আমি বলেছি তাই। জাহারা চোখ বন্ধ করে। আজান নিজের শার্ট খুলে বলে, এবার তাকাও। জাহারা চোখ খুলে দেখতে পায় আজানের বুকের বাঁ পাশে বড় করে ট্যাটু, যাতে জাহারাকে আঁকা। জাহারা এটা দেখে অবাক হয় আর মনে মনে ভাবে, একটা মানুষ এতটা পাগল কি করে হতে পারে? আজান এবার একটা কিউট পেন্ডেন্ট বের করে, যেটা ছিল লাভ শেপের, আর এটা তৈরি হয়েছে আজানের রক্তের লাভের মাঝখানের খোদাই করে ছোট্ট করে লেখা আজান। আজান পেন্ডেন্টটা জাহারার গলায় পরিয়ে দেয়। জাহারা জিজ্ঞেস করে, আচ্ছা, এটার ভেতরটা দেখতে এরকম লাগছে কেন? মনে হচ্ছে যেন রক্ত দিয়ে করা হয়েছে। এটা আমার রক্ত দিয়েই করা হয়েছে। কি?
কেন কেন করেন এসব পাগলামো? আমার ভালো লাগে তাই। আজান এবার জাহারাকে বলে। আচ্ছা, এবার আবার চোখ বন্ধ করো তো। আজান কোনো প্রশ্ন না করে চোখ বন্ধ করে নেয়। আজান এবার দুটা ভিসা ও টিকিট বের করে বলে। এবার চোখ খুলতে পারো। জাহারা চোখ খুলে নিজের হাতে কোরিয়ান টিকিট ও ভিসা দেখে জাহারা নিজের বলার ভাষা হারিয়ে ফেলে। তোমার ড্রিম ছিল কোরিয়া যাওয়া, তাই না? জাহারা মাথা নাড়ে। আচ্ছা, এবার শেষ স্ক্রিপ্ট দিয়ে চলো। জাহারা আবারও চোখ বন্ধ করে। আজান এবার একটা বড় পেন্টিং নিয়ে এসে জাহারাকে বলে চোখ খুলতে। জাহারা দেখতে পায় একটা পেন্টিং, তাতে ওর আর ওর বাবার ছোটবেলার ছবি খুব সুন্দর করে আর্ট করা। এই পেন্টিংটা স্পেশালি লন্ডনের এক নামকরা প্রিন্টারকে দিয়ে করানো হয়েছে, যার দাম 20 কোটি টাকা। জাহারা নিজের বাবার ছবি দেখে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। হুম, আমার ব্লাড রোজকে আমি কিন্তু গিফট করেছি তার মুখে হাসি ফোটানোর জন্য, তাকে এমন ইমোশনাল হওয়ার জন্য নয়। থ্যাংক ইউ। এই সাদা মোটা থ্যাংক ইউ তো আমার কিন্তু চলবে না, আমাকে অন্য কিছু দিতে হবে। জাহারা কিছু বলে না, শুধু মাথা নিচু করে লাজুক অঙ্গভঙ্গিতে হাসে। আচ্ছা চলো, এবার তোমার কনফিউশন কাটানো যাক। তোমার মনে সারাদিন প্রশ্ন ঘুরপাক খেয়েছে যে আমি এত টাকা কোত্থেকে পেলাম। যেহেতু আমার জীবনের সব টাকা তোমার দেনমোহরে দিয়ে দিয়েছিলাম, তারপর আমার কাছে টাকা কোত্থেকে আসলো। চলো তাহলে এবার তোমার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়। আমি যখন অনাথ আশ্রমে ছিলাম, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন আমার মনের মধ্যে সারাক্ষণ শুধু একটা ভাবনাই কাজ করত, সেটা হচ্ছে যে করেই হোক আমাকে প্রচুর টাকা কামাতে হবে আর আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আর এই ভাবনাই আমাকে কাজে উৎসাহ দিল। আর সায়েন্স নিয়ে পড়তাম, তো একা একা রুমে বসে ইলেকট্রিক জিনিস নিয়ে অনেক সময় অনেক কিছু এক্সপেরিমেন্ট করতাম। আমি ছোটো ছোটো এক্সপেরিমেন্ট থেকে একদিন আমি ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, এই হেডসেট হলো একটি বিশেষ ডিভাইস যা চোখে পরে ব্যবহার করা হয় এবং এটি কৃত্রিম ত্রিমাত্রিক জগতে সম্পূর্ণভাবে ডুবে যেতে সাহায্য করে। ভিআর হেডসেট তৈরি করার সাথে সাথে আমি আমার অনাথ আশ্রমের স্যারদের দেখিয়েছিলাম। স্যাররা দেখে আমাকে কাজটিতে আরও উৎসাহ দেয় আর সাহায্য করেছিলেন। একদিন আমাদের অনাথ আশ্রমে তাদের উৎসাহ দেয়। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার ভিআর হেডসেটের একটা লঞ্চ হয়। তারপর সেটা খুব ভালোভাবেই মানুষের মন ছুঁয়েছিল। এটা শুধু বাংলাদেশ নয়, লন্ডনেও একজন বড় ব্যবসায়ী আমার এই ভিআর হেডসেটের কথা জানতে পারে। তখন তারা এসে আমাকে অনাথ আশ্রম থেকে লন্ডন নিয়ে যায়। আর তখন থেকে আমি ওখানে পড়াশোনা করি। পড়াশোনার পাশাপাশি তাদের কোম্পানিতে জব করতাম। আমার পড়াশোনা, থাকা, খাওয়ার খরচ সব তারাই বহন করতাম। এক বছর পর আমার মনে হলো অন্যের কোম্পানিতে আর কতদিন কাজ করব, তাই আমি লন্ডনে নিজের বিজনেসের একটা ব্রাঞ্চ লঞ্চ করলাম। আস্তে আস্তে পড়াশোনার পাশাপাশি বিজনেসও করতে লাগলাম। আর আমার এই বিজনেসে আস্তে আস্তে পুরো দেশে ভালোই সাড়া পেতে লাগলো। আমার পড়াশোনা যখন পুরোপুরি শেষ, তখন শুধু লন্ডনেই নয়, আমেরিকা সহ এরকম আরও অনেক ইউরোপ কান্ট্রিতে আমার বিজনেসের একটা শাখা ছিল। হঠাৎ আমার মনে হলো যাদের জন্য আমি এত টাকা কামাতে চেয়েছিলাম, তারা কি আদেও আমি যে আজ এই পর্যায়ে এসেছে সেটা জানে? তাই তাদের দেখানোর জন্য আমার মনে হলো আমার বিজনেসের একটা ব্রাঞ্চ বাংলাদেশে লঞ্চ করা উচিত। আর যেই বলে সেই কাজ, আমি আমার বিজনেসের একটা ব্রাঞ্চ বাংলাদেশে লঞ্চ করলাম। তখন আমি বাংলাদেশে আসি আর বিজনেসের ব্রাঞ্চ লঞ্চ করতে থাকি। আমার ব্রাঞ্চ যেদিন ওপেনিং করা হয়, বাংলাদেশে আসতে আমার খুব বেশি আমার মায়ের কথা মনে পড়তে লাগলো। প্রায় সময় মন খারাপ থাকতো। একদিন বিকেলে আমার খুব মন খারাপ ছিল, তাই ভাবলাম একটু নিরিবিলি প্লেসে যাওয়া যাক। আর তাই নদীর পাড়ে ঘুরতে গেলাম। শান্ত আবহাওয়া, এক কোণে বসেছিলাম মন খারাপ করে। হঠাৎ দেখতে পেলাম এক হাসিনা মুখ নৌকায় বেশ একটা পিচ্ছি মেয়ে কতগুলো মেয়ের সাথে হাসাহাসি করছে, গল্প করছে। আমার চোখ সেদিকে আটকে গেল। মন খারাপের মাঝে যেন ভালো থাকার একটা আশা খুঁজে পেলাম। এই অশান্ত হৃদয় শান্ত হয়ে গেল। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। ওই দিন আমি বাসায় ফিরে আদিবকে তোমার সব ডিটেলস খুঁজে বের করতে বললাম। তুমি কোথায় থাকো, কোন কলেজে পড়ো, সব কিছু। কিছুদিনের জন্য বাংলাদেশে থেকে আবার বিদেশ চলে গেলাম। আমি বিদেশেতে চলে এলাম, কিন্তু আমার মন সেই বাংলাদেশে। আমি বিদেশে ফিরে এসেছি, কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সেখানে স্থায়ীভাবে থাকার জন্য R5 ভিলা গড়ে তুললাম। 2 বছর পর আমি আবার বাংলাদেশে ফিরে আসলাম। 2 বছর পর্যন্ত আমার নজর সবসময় তোমার উপর থাকতো। তুমি কখন কোথায় যেতে, কী করতে, সব কিছু আমি জানতাম। আমার লোক তোমার পিছনে লাগানো ছিল। আমি জানতাম তোমার কলেজ শেষ, এখন তুমি ভার্সিটি অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছিলে। তাই আমি চালাকির সাথে তোমাকে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দিলাম।
আর আমি নিজের বয়স লুকিয়ে এই ভার্সিটিতে ভর্তি হলাম। আমার বর্তমান বয়স এখন 29 বছর। আজান সবটা বলে। জাহারার দিকে তাকাতেই দেখতে পায় জাহারা এখনো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। জাহারা অবাক, একটা ছেলে কয়েক বছর যাবৎ ওকে ফলো করে আসছে আর ও একটুকু বুঝতেও পারল না এই লোকটার মধ্যে কোনো কিছু অহংকার নেই। তাকে দেখলে কখনোই বোঝা যাবে না যে সে এত টাকা ও ধন সম্পদের মালিক। জাহারার ভাবনার মাঝেই আজান বলে ওঠে, কি হলো মিসেস, আপনার কনফিউশন এখনো কাটেনি? হুম, কেটেছে। হুম, এই সুন্দর চোখ জোড়া দিয়ে যদি আর কিছুক্ষণ আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে তাহলে আমি কিন্তু খেয়ে ফেলবো। জাহারা লাজুক হাসে, তারপর আজানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য, আমার মুহূর্তগুলোকে সুন্দর করে তোলার জন্য। আপনাকে না পেলে না আমি বুঝতেই পারতাম না ভালোবাসা এতটা সুন্দর হয়। আমাকে কেউ এতটা ভালোবাসবে আমি জানতামও না। আজানও জাহারার মাথায় হাত বুলিয়ে দেয় আর মনে মনে ভাবে, তোমাকে অতীতের অর্ধেকটাই বলেছি। জানি না আমার কালো অতীতের পুরোটা কখনো যদি তুমি জানতে পারো তাহলে কি করবে? তুমি কি আমায় ছেড়ে চলে যাবে, নাকি এভাবেই আমার পাশে থাকবে? তুমি যেতে চাইলেও আমি তোমাকে কখনোই যেতে দেব না আমার কাছ থেকে দূরে। প্রয়োজন হলে পাখির খাঁচার মতো বড় খাঁচা বানাবো আর সেখানে তোমাকে বন্দি করে রাখবো। পাখিরা যেমন ছোট খাঁচে বন্দি হয়ে থাকে তার মালিকের কাছে তোমাকেও আমি ঠিক তেমনভাবেই বড় খাঁচে আটকে রাখবো, যাতে তুমি আমার থেকে কখনো দূরে যেতে না পারো। তার হাত এখনো জাহারার মাথা বোলাচ্ছে। জাহারা আজানের বুকে থেকে উঠে বলে, চলুন ফ্রেশ হয়ে আসি, বাইরে থেকে এসেছি, জামা কাপড় পাল্টে নেই। আজান কিছু না বলে জাহারাকে ছেড়ে দেয়। জাহারা ফ্রেশ হয়ে বের হলেই আজান ওয়াশরুমে ঢুকে যায়। তারপর আজান যখন ওয়াশরুম থেকে বের হয় তখন দেখতে পায় জাহারা বারান্দায় দাঁড়িয়ে আছে। আজান যেয়ে জাহারাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার পেটের উপর হাত রাখে। আজান এর হাতের স্পর্শ পেতেই জাহারা কেঁপে ওঠে। আজান ঠোঁট নাড়িয়ে জাহারার ঘাড়ে কিস করে। আজানের প্রতিটা স্পর্শে জাহারা কেঁপে ওঠে আর জাহারার কাঁপুনিতে আজানের উন্মাদনা যেন বেড়ে গেল। সে জাহারাকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁট দিয়ে জাহারার ঠোঁট আঁকড়ে ধরল। জাহারা কোনো প্রতিক্রিয়া করলো না, শুধু আজানের কোমরের কাছে জামা শক্ত করে চেপে ধরেছিল। আজান আস্তে আস্তে খুব রাফলি কিস করতে লাগলো আর তার হাত চলে গেল জাহারার জামার ভেতরে। আজান জামা খুলতে যাওয়ার আগেই জাহারা আজানকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরে যায় আর সেখান থেকে দৌড়ে রুমে চলে যায়। আজান সেখানে দাঁড়িয়ে থাকে, হাত মুঠো করে, তার চোখ লাল। দেখেই বোঝা যাচ্ছে তার ভেতরে আগুন জ্বলছে। জাহারার প্রত্যাখ্যান সে মেনে নিতে পারেনি। এত কিছুর পরও জাহারা এখন তাকে মানতে পারছে না, যেটা আজান মানতে পারছে না। কিছুক্ষণ পর আজান রুমে আসে, এসে দেখতে পায় জাহারা বিছানার চুপচাপ বসে আছে। তাকে দেখে জাহারা কিছু বলতে যাবে কিন্তু সে জাহারাকে এড়িয়ে বিছানার অপর পাশে যে শুয়ে পড়ে। আজানের ব্যবহার জাহারা বুঝতে পারে আজান কতটা কষ্ট পেয়েছে, তাই সে নিজ থেকে অনুতপ্ত হয়ে, কিন্তু রাত হওয়ার কারণে সে আর কিছু বলে না। চুপচাপ আজানের পাশে যে শুয়ে পড়ে। জাহারা শুয়ে ঘুমিয়ে পড়ে। জাহারার ঘুমানোর পর আজান তার দিকে ফিরে তার ঘুমন্ত চেহারাটা দেখতে থাকে। এরপর জাহারাকে টেনে নিজের বুকে নিয়ে আসে এবং নিজেও ঘুমিয়ে যায়। জাহারা সকালে ঘুম থেকে উঠে আজানকে তার পাশে দেখতে পায় না। সে উঠে বিছানা থেকে দেখতে পায় আজান ওয়াশরুম থেকে বের হয়ে আসছে। সে আজানের কাছে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে আজান বলে, ফ্রেশ হয়ে নাও, নিচে যাব ব্রেকফাস্ট করতে। সে আর কিছু না বলে চুপচাপ জাহারাকে কাটিয়ে চলে যায়। জাহারা বুঝতে পারে আজান রাগ করেছে, তাই আর একটু মন খারাপ হয়। সে ভাবে এবার কিভাবে আজানের রাগ ভাঙাবে। এরপর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে সে দেখে আজান বাইরে দাঁড়িয়ে আছে। সে আসতেই আজান কিছু না বলে তার হাতটা ধরে হাঁটা শুরু করে এবং নিচে চলে আসে। নিচে আসতেই তারা দেখতে পায় আদিব আর জাহারার মা একসাথে। কাল রাতে আদিব আর জাহারার মা এই হোটেলেই ছিল। জাহারা মাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো আর জিজ্ঞেস করলো, কখন উঠেছো মা? তুমি নাস্তা করেছো মা? হ্যাঁ মা, করেছি। এখন আমি আর আদিব বেরিয়ে যাব, তুই ভালোভাবে থাকিস আর জামাইয়ের সব কথা শুনিস।
জাহারা একবার আর চোখে আজানকে দেখলো, দেখতে পায় আজান অন্যদিকে তাকিয়ে আছে। তোর জামাইয়ের কথা কি শুনবো? শুনিনি বলেই তো রাগ করে আছে, কিন্তু মুখে বলে। তুমি এক্ষুনি চলে যাবে কেন মা? আমাদের সাথে একসাথে যেও। না রে মা, আমার কাজ আছে, তুই থাক। তুই আর জামাই একসাথে ঘুরে তারপরে আসিস। রিনা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আজানের থেকে বিদায় নিয়ে চলে যায় আদিপের সাথে। আদিপ রিনা বেগমকে তার বাসার সামনে দিয়ে তারপর ফিরছিল নিজের গন্তব্যে। হঠাৎ তার গাড়ির সামনে একটা শরীরের মতো কিছু যেন ছিটকে এলো। নিচে নামতেই দেখে একটা মেয়ে রাস্তার মাঝখানে বসে আছে। চেহারায় কোনো ভয় নেই, বরং সে নিজের হাঁটুর দিকে তাকিয়ে কি যেন গুনগুন করছে। এই মেয়ে, রাস্তার মাঝে এভাবে আসো কেন? আদিপ রাগে গলা চড়িয়ে বলল। মেয়েটা মুখটা তুলে তাকালো, তারপর এক হাসি দিয়ে বলল, আরে ভাই, আমি তো পানি খুঁজছিলাম। আদিপ থমকে গেল। পানি? আপনি কি কখনো রাস্তা পানি দেখে চিপচিপে খুশি হননি? আমি হচ্ছে এই বিরল জাতি। এমন পানি দেখি তো মনে হয় ওর বুকে জড়িয়ে ধরি। মেয়েটা বলে হাসতে লাগলো। আদিপ রীতিমতো স্তব্ধ। মেয়েটার মাথা ঠিক নেই। তুমি রাস্তার মধ্যে এমন করে পানি খুঁজতে গিয়ে যদি বেঁচে না থাকতে, তাহলে কার পানি খাবে বলো তো? সে রেগে গিয়ে বলল, উফ, এত রাগ করেন কেন? আপনি কি হাই প্রেসারে ভোগেন? পানি খান, পানি। এই যে আমার ব্যাগে পানি আছে। এক ঢোক খেয়ে ফেলেন। সে ব্যাগ খুলে সত্যি একটা ছোট পানির বোতল বের করলো। আদিপ কিছুটা বাকরুদ্ধ। তুমি কি পাগল নাকি? না ভাই, আমি শুধু একটু ছিটকেলে। তাছাড়া পাগল হলে তো এত স্মার্ট হই না। আপনি এক কাজ করেন, আমাকে আমার গন্তব্যে দিয়ে দিন। দেরি হয়ে যাচ্ছে। আপনি তো দেখি এমনিতেই ফাঁকা যাচ্ছেন। এই বলে মেয়েটা একদম হঠাৎ করে আদিপের গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসলো। আদিপ চমকে উঠল। হেই এই, তুমি নামো, এটা ট্যাক্সি না। ট্যাক্সি না সেটা জানি, তাই তো আপনাকেই ধরলাম। ভালো লোক বলে তো একটা আশ্বাস পেতেই পারি। আর আপনি তেমন রাগী, আপনার ভয় পেয়ে কেউ আপনাকে না বলবে না। আদিপ অবাক হয়ে গেল। এই মেয়েকে? তোমার নাম কি? নাম? আমি মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু আজ মনে আছে। আমার নাম সুলতানা রিজওয়ানা খাতুন শারমিন মধুবালা চাঁদনি। আদিপ এতক্ষণ মাথা চুলকে বলল, এটা তোমার নাম নাকি পুরো শহরের নাম? এতবারও কারোর নাম হয়? এরপর বলল, তোমার কারোর সাথে কথা বলার দরকার আছে মনে হয়। না, আমি মেন্টালি ফিট, শুধু একটু পানি বেশি খাই। মা বলে পানির অভাবে মানুষ কঠিন হয়, তাই আমি তরল থাকি। তুমি কোথায় যাবে? মগবাজার। আর দেরি হলে ক্লাসের আপা আমাকে ব্লক করে দেবে, রেজাল্ট আটকে রাখবে। ওরে বাবা, জীবনটা কষ্টের। বলে চুপ করে কাঁধার ভান করলো। আদিপ এবার কিছুটা মজা পেতে শুরু করলো। এই মেয়েটা অদ্ভুত, কিন্তু বিরক্তিকর নয়। আচ্ছা চলো, মগবাজার পরে তোমার মিষ্টি কথা আর শুনবো না। উফ, থ্যাংক ইউ ভাইজান, আপনি আসলেই সুইট, একদম স্যাকারিন। গাড়ি চলা শুরু করলো। পাশ থেকে মেয়েটার ফিসফিস কণ্ঠ শোনা গেল, আচ্ছা ভাই, আপনি কি বিয়ে করেছেন? আদিপ চোখ টিপে বলল, তোমার মাথার কি ঠিক আছে? মেয়েটা হেসে বলল, কিন্তু মাঝে মাঝে বিছানায় পানি পড়ে গেলে ভাবি স্বপ্নে কারোর প্রেমে পড়েছি নাকি। আজান ভেবেছিল জাহারাকে নিয়ে এখানে দুদিন ঘুরবে, কিন্তু এখন আর তার মুড নেই। জাহারার উপর রেগে থাকার ভান করছে। সে জাহারাকে বুঝতে চায়। ভালোবাসার মানুষের প্রত্যাখ্যান কতটা কষ্ট, তাই সে জাহারাকে ইগনোর করছে। ব্রেকফাস্ট করে এরপর সে জাহারাকে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সারা পথ সে চুপচাপ গাড়ি চালিয়ে যায়, একটা কথাও বলে না জাহারার সাথে। জাহারা আর চোখে বারবার দেখছিল আজানকে, কিন্তু আজান একবারও জাহারার দিকে তাকায় না। বাড়ির সামনে আসতেই জাহারাকে নামিয়ে সে অফিসে চলে যায় গাড়ি নিয়ে। এখনও সে কোনো কথা না বলে চুপচাপ চলে যায়। জাহারা চুপচাপ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। আজান তার সাথে কথা বলছে না, এটা তার মানতে কষ্ট হচ্ছে। তার চোখ টলমল করছে পানি। রাতে অফিস শেষে বাড়ি ফিরে আজান দেখতে পায় জাহারা বসে আছে ডাইনিং টেবিলে তার অপেক্ষায়। আজান প্রথমে উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর একটা চেয়ার টেনে বসে পড়ে টেবিলে। আজানকে বসতে দেখে জাহারা খাবার দিতে শুরু করে। আজান শুধু জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? জাহারা দুদিকে মাথা নাড়ায়, বুঝায় যে না, সে খায়নি। আজান কিছু না বলে খাবার মাখিয়ে জাহারাকে খাইয়ে দিতে লাগে। জাহারা ভেবেছিল আজান তাকে বকবে, বলবে এখনো খাওনি কেন, তারপর নিজের কোলে বসিয়ে দিয়ে দেবে। কিন্তু আজান তেমন কিছুই করলো না, উল্টো
আজকে জাহারাকে তার চেয়ারে বসিয়ে শুধু খাইয়ে দিতে থাকে। জাহারা বুঝতে পারে আজানকে মানানো এতটা সহজ না, তাই সে নিজে নিজেই চেয়ার থেকে উঠে আজানের কোলে গিয়ে বসে পড়ে। কিন্তু আজান কোনো প্রতিক্রিয়া দেখায় না, চুপচাপ জাহারাকে খাইয়ে দিতে থাকে এবং খাওয়া হয়ে গেলে দুজনে উঠে উপরে চলে যায় এবং আজান বিছানায় গিয়ে একপাশে শুয়ে যায়। আজানের ব্যবহারে জাহারার চোখের কোণে পানি চলে আসে। সে ভাবে যেভাবেই হোক আজানকে মানাতেই হবে, কিন্তু আবার ভাবে আজান এখন ক্লান্ত, তাই আজকে ঘুমাক, কালকে সকালে যেভাবেই হোক সে আজানকে মানিয়ে ছাড়বে। এরপর সে যেয়ে আজানের পাশে ঘুমিয়ে যায়। জাহারার নিঃশ্বাসের শব্দ ভারী হতেই আজান বুঝতে পারে জাহারা ঘুমিয়ে গিয়েছে, তাই সাথে সাথে আজান জাহারাকে টেনে নিয়ে আসে নিজের বুকের উপর। এরপর জাহারার চুলে হাত ঢুকিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে থাকে, জাহারার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় এবং চোখ বন্ধ করে নেয়। আদিপ রুমে বিছানায় শুয়েছিল আর ভাবছিল সেই দুপুরের মেয়েটার কথা। কেউ এতটা পাগল কিভাবে হতে পারে? দেখে তো ভালোই মনে হচ্ছিল, কিন্তু তার কথাগুলো কি অদ্ভুত। আদিপ তার কথা ভেবে মনে মনে হাসে, আবার পরক্ষণেই ভাবে, আমি এই পাগলের কথা কেন ভাবছি? আমিও কি পাগল হয়ে গেলাম নাকি? আমার আবার কি হলো? বলে বালিশ ঘুমিয়ে যায়। সকালে জাহারা ঘুম থেকে উঠে দেখতে পায় আজান তার পাশে নেই। সে ভাবে আজান হয়তো নিচে আসে ব্রেকফাস্ট বানাচ্ছে, তাই সে উঠে বিছানা থেকে নামতে যাবে, তখনই সাইড টেবিলে দেখতে পায় একটা গিফট, তার উপর একটা চিরকুটে লেখা ছিল, এটা তোমার জন্মদিনে 11তম গিফট, আর আমি অফিস চলে যাচ্ছি। ব্রেকফাস্ট বানিয়ে গেলাম, তুমি খেয়ে নিও, আমার কাজ আছে। চিরকুটটা পড়ে জাহারার মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল সকালে উঠে আজানকে মানাবে, কিন্তু আজান তো তাকে না বলেই চলে গেছে। এই প্রথম আজান তাকে না বলে অফিসে গেল। তার মনটা ভীষণ খারাপ হয়। রাত তখন 1:30। আজান বাড়ি ফিরেছে, রুমে ঢুকেই দেখতে পায় জাহারা ঘুমিয়ে আছে বিছানায়। সে কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আজকে কাজের চাপ একটু বেশি ছিল, তাই সে জাহারাকে কল করেনি, আর ইচ্ছে করেও করেনি যাতে জাহারাকে বোঝাতে পারে সে জাহারার উপর রেগে আছে। কিন্তু সিসিটিভিতে ঠিক খবর রেখেছে জাহারা কখন কি করছে। সুযোগ পেলেই বসে বসে জাহারাকেই দেখছে শুধু। আজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখতে পায় জাহারা বিছানায় নেয়নি। সে বুঝতে পারে জাহারা হয়তো নিচে গিয়েছে খাবার আনতে। সে চুপচাপ নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে বিছানার এক সাইডে এবং নিজের কাজে মনোযোগ দেয়। জাহারা খাবার নিয়ে রুমে ঢুকে দেখতে পায় আজান বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে, হয়তো নিজের কাজ করছে। জাহারা খাবারটা নিয়ে এসে সামনে দাঁড়ায়, তারপর তা আজানের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার খাবার খেয়ে নিন। রাখো, তুমি খেয়েছো? দুদিকে মাথা নেড়ে বুঝায় না, সে খায়নি। আজান কিছুটা রাগী চোখে জাহারার দিকে তাকাতেই জাহারা বলে, আসলে আমার একা একা খেতে ভালো লাগে না, তাই আর কি খাওয়া হয়ে ওঠেনি। আজান আর কিছু না বলে চুপচাপ খাবারটা নিয়ে জাহারাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। তাদের খাওয়া শেষ হলে আজান একটা মেটকে ডেকে প্লেটটা দিয়ে দেয়। মেট যাওয়ার পর জাহারা আজানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আজান তার কথা ইগনোর করে বারান্দায় চলে যায়। আর জাহারা সেখানেই দাঁড়িয়ে থাকে আর ভাবে এই লোকটা নাকি তাকে এত ভালোবাসে, এখন কেন তাকে এত ইগনোর করছে? তাহলে তার যে কষ্ট হচ্ছে এটা কি সেই লোকটা বুঝতে পারছে না? জাহারার চোখের কোণে পানি চলে আসে। সেও নাসর বান্দা, আজ সে আজানকে মানিয়ে ছাড়বে। সেও আজানের পিছে পিছে এরপর বারান্দায় চলে আসে আর পেছন থেকে আজানকে শক্ত করে জড়িয়ে ধরে। আজান তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই জাহারা কেঁদে উঠে বলে, আমি জানি আপনি রেগে আছেন, আমি ওই দিন এমন করতে চাইনি, বিশ্বাস করুন। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি চাইলে এখন করতে পারেন যা ইচ্ছে, আমি বাধা দিব না, তবু আপনি আমার থেকে দূরে থাকবেন না প্লিজ। আমাকে এইভাবে ইগনোর করবেন, আমি কষ্ট পাই তো। আমি তোমাকে টাইম দিয়েছি নিজেকে মানিয়ে নেওয়া, কিন্তু আমার প্রত্যাখ্যান করার সাহস দ্বিতীয়বার দেখাবে না। এরপর জাহারার মুখটা উপরে তুলে আর চোখের পানি মুছে 2 হাত দিয়ে মুছে দেয় আর জাহারাকে নিয়ে পাশে বসে পড়ে। জাহারাকে নিজের কোলে বসিয়ে জাহারার গলায় মুখ গুজে রাখে। আজানের এমন কাণ্ডে জাহারা কেঁপে ওঠে। জাহারার কাঁপাকাঁপি দেখে আজান বলে, এইভাবে কাঁপা বন্ধ করে যান, আমি কিন্তু কন্ট্রোল হারাচ্ছি। এরপর কন্ট্রোল হারালে কিন্তু তোমারই বিপদ হবে।
আজানের কথায় জাহারা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর সে আজানের গলা শক্ত করে জড়িয়ে চুপচাপ তার কোলে মুখ গুজে পড়ে থাকে। কিছুক্ষণ পরে জাহারার ভারী নিঃশ্বাসের শব্দ আজান বুঝতে পারে জাহারা ঘুমিয়ে গিয়েছে। জাহারার চুলের মাঝে হাত ঢুকিয়ে দেয়, তারপর বিড়বিড় করে বলে, তুমি কবে সবটা মানিয়ে নেবে যান? আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চাই না। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছে, জানি না কতদিন পারবো এভাবে কন্ট্রোল করতে। এরপর জাহারাকে কোলে তুলে নিয়ে ভেতরে চলে যায়। একটি নিঃশব্দ সকাল। আদিপ নিজের অফিসে বসে ফাইল ঘাটছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। মোবাইলটা হাতে নিতেই দেখতে পায় এটা আজানের মেসেজ। মেসেজে লেখা ছিল, আদিপ যেন মিরপুর ব্রাঞ্চে যায়, ওখানে কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে। মেসেজটা পড়ার পরই গাড়ি নিয়ে রওনা হলো আদিপ। মিরপুরে একটা মোড় পার হওয়ার সময় হঠাৎ গাড়ি থেমে গেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। এক হাতে একটা গোলাপি ব্যাগ, আর এক হাতে একটা পেঁপে, মুখে অদ্ভুত হাসি। গাড়ির গ্লাস খুলে আদিপ বিরক্তভাবে বলল, আবার তুমি? মেয়েটা মুচকি হাসলো। উফ, আপনাকে তো আগের থেকেও সুদর্শন লাগছে আজ। এই শার্টটা কি ফেব্রিক? একটু ছুঁয়ে দেখি। আদিপ চোখ কুচকে তাকালো। এই সেই মেয়েটা যে ওই দিন রাস্তায় পানি খুঁজে গাড়ির সামনে পড়ে গিয়েছিল, তারপর তার গাড়িতে উঠে পড়েছিল। তুমি এখানে কি করছো? আদিপ গলা শক্ত করে বলল, পেঁপে কিনছিলাম, হঠাৎ আপনাকে দেখে পেঁপেটার দিকে মন গেল না। মেয়েটা মিষ্টি গলায় বলল। আদিপ এক নিঃশ্বাস ফেলল। তুমি কি আমাকে ফলো করো নাকি? না ভাইজান, ফলো করতে টাকা লাগে, টাইম লাগে, আর টাইম মানে লাইফ। আর আমি অলরেডি লাইফে পিছিয়ে আছি। বলে মেয়েটা চোখ কুচকে নাটকীয় ভঙ্গিতে মাথা ঝাঁকালো। আদিপ এবার সত্যি অবাক। তোমার মাথায় সমস্যা আছে? স্মার্টনেস আর সমস্যা কাছাকাছি জিনিস, তাই হয়তো মাঝে মাঝে মিলিয়ে ফেলেন। সে চট করেই উত্তর দিল। আদিপ এবার বিরক্ত হয়ে বলল, তুমি যাও এখান থেকে। মেয়েটা একগাল হেসে বলল, একটা লিফট দিলেই চলে যাই ভাইজান। এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পেঁপে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি ভাবলাম আপনি হয়তো আবার আজকে একটু মানবিক হবেন, না হলে আজ আমার ছাতা ফাটবে। আদিপ এক মুহূর্ত চুপ করে থেকে গাড়ির দরজা খুলে বলল, চলো, এবার শুধু চুপ করে বসে থাকবে, কোনো আজগুবি কথা বলবা না। মেয়েটা মুস্কি হেসে গাড়িতে উঠে বসে বলল, ভাইজান, আমি কথা বলি না, কথা আমার সঙ্গে আপনিই শুরু করেন। গাড়ি চলা শুরু করলো। তোমার নাম কি? সত্যিকারের নাম? আদিপ এবার একটু নরম সুরে বলল। মেয়েটা চুপচাপ কিছুক্ষণ থেকে বলল, নাম তো অনেক আছে, তবে মা আমাকে ডাকে চান পাখি বলে। স্কুলে সবাই বলতো পাগলি। আর আপনি আমাকে কি ডাকবেন? পাগলি, ঠিকই আছে। আদিপ গম্ভীরভাবে বলল। মেয়েটা হাসলো। পাগলি তো অনেকেই বলে, আপনি একটু ইউনিক কিছু ভাবুন, যেমন সেডিস্টিক সূর্যমুখী। আদিপ এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, মুখে একটা হাসি ফুটে উঠল। এই মেয়েটার কিছু একটার মধ্যে অদ্ভুত এক আনন্দ আছে। পাগলামি সত্যি, কিন্তু ভেতরে একটা প্রাণ খেলা করে। তুমি কি করো? আদিপ জিজ্ঞেস করলো। আমি করবোটা কি? লাইফ আমাকে কিছু করতে দেয় না। আজকাল ডিপার্টমেন্টে যাই না খুব একটা, শুধু মাঝে মাঝে ভাবি জীবনটা যদি সিনেমার মতো হতো। আদিপ চুপ করে গেল। এক সময় মেয়েটা বলল, আপনারও চোখে ক্লান্তি, কাঁধে অনেক বোঝা, তাই না? আদিপ চমকে তাকালো। এই মেয়ে এত কিছু বুঝে ফেলে কিভাবে? গাড়ি থামলো তার গন্তব্যে। মেয়েটা নামার সময় বলল, আজও যদি আপনার গাড়ির সামনে পড়তাম আপনি আবার বকতেন, কিন্তু আপনি আমাকে তুলেও নিতেন, কারণ আপনি ভিতরে ভিতরে খুব ভালো মানুষ, শুধু বাহিরে থেকে করা। সে হেঁটে চলে গেল। আদিপ তাকিয়ে রইল। অদ্ভুত একটা অনুভূতি মনকে ছুঁয়ে গেল। এই মেয়েটা আবারও অচেনা সময় নিয়ে এলো তার জীবনে। সকালে ঘুম থেকে উঠে জাহারা দেখতে পায় আজান তার পাশে নেই। সে বুঝে যায় আজান নিচে আছে, হয়তো ব্রেকফাস্ট তৈরি করছে। তাই সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখতে পায় আজান টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছে। জাহারাকে দেখতে পেয়ে আজান তার কাছে যায় এবং তার হাত ধরে টেনে এনে প্রথমে নিজের চেয়ারে বসে জাহারাকে নিজের কোলে বসিয়ে তারপর খাইয়ে দিতে থাকে। জাহারা খেতে খেতে আজানের দিকে তাকিয়ে বলে, আজ আমার ভার্সিটিতে যেতে হবে, 2 দিন পরেই তো আমার এক্সাম আছে। আজ কিছু নোট নিয়ে আসতে হবে। আজান জাহারাকে খাইয়ে দিতে দিতে বলে, আচ্ছা ঠিক আছে, খেয়ে রেডি হয়ে নাও। আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাব। তবে আমার শর্তগুলো যেন মনে থাকে। কারোর সাথে বেশি মিশবে না, আর এই রোহানের সাথে তো কথা বলবে না। ও
ওর থেকে দূরে থাকবে। জাহারা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। জাহারার ভার্সিটির সামনে সে গাড়ি থামে। জাহারা আজানকে বাই বলে গাড়ি থেকে নামতেই যাবে, তার আগেই আজান জাহারার হাত ধরে ফেলে। এরপর তাকে টেনে টুপ করে ঠোঁটে একটা চুমু খায়। জাহারা কিছুটা লজ্জা পেয়ে যায় আর গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। আজান জাহারার পালানো দেখে মুস্কি হাসে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। ক্লাস শেষ করে জাহারা ক্যাম্পাসে ঘুরছিল। হঠাৎ তার সামনে নায়না আসে আর ওকে সরি বলে ওই দিনের ব্যবহারের জন্য। নায়না বলে, আমি রাগ করে ওই দিন তোর সাথে এমন ব্যবহার করেছিলাম, আমাকে প্লিজ মাফ করে দে। নায়নাকে দেখে ও মুখ ঘুরিয়ে নেয় আর বলে, আমি তোর সাথে কথা বলতে চাই না। বলেই মুখ ঘুরিয়ে চলে যেতে নেয়, কিন্তু না, নায়না তার আগেই জাহারার হাত ধরে ওকে বলে, প্লিজ জাহারা, আমায় ক্ষমা করে দে। আমি রাগের মাথায় তোকে ওইসব বলে ফেলেছিলাম, প্লিজ মাফ করে দে। অনেক রিকোয়েস্ট করতে থাকে। নায়নার রিকোয়েস্ট দেখে জাহারার মন গলে যায়। সেও নায়নাকে মাফ করে দেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে কিছু বললাম না, কিন্তু আর কখনো যদি আমার সাথে এমন ব্যবহার করিস তাহলে না আমি ভুলে যাব তুই আমার বন্ধু হোস। নায়না জাহারাকে জড়িয়ে ধরে আর বলে, আমি কখনো তোর সাথে আর এরকম ব্যবহার করব না। এরপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে তার ঠোঁটে দেখা যায় একটা বাঁকা হাসি। নায়না যেতেই জাহারা যেই না ভার্সিটি থেকে বের হতে যাবে তার আগেই তার সামনে এসে দাঁড়ায় রুহান। রুহানকে দেখে জাহারা আজানের কথা মনে পড়ে যায়, তাই জাহারা কিছুটা ভয় পেয়ে যায়, ভাবে আজান দেখতে পেলে ওর খবর আছে, তাই সে রুহানকে কাটিয়ে চলে যেতে চায়। তখনই রুহান জাহারাকে দেখে বলে, তুমি আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ, আমাকে ইগনোর করছো কেন? জাহারা বলে, না স্যার, এমন কিছুই না, আমি তো একটু তাড়ায় ছিলাম, আজান এসে পড়বে তো তাই। আচ্ছা ঠিক আছে, অন্যদিন তাহলে কথা বলবো, টাটা। বলে এক প্রকার পালিয়ে যাওয়ার মতোই সেখান থেকে চলে যায়। ভার্সিটি থেকে বের হয়ে দাঁড়িয়েছিল সে আজানের জন্য। হঠাৎ পাশ থেকে একটা শব্দ, ধরো ধরো, আইসক্রিম পড়বে রে। জাহারা চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে হিমঘরের পাশে দাঁড়িয়ে দু হাত দিয়ে একটা ডাবল কোন আইসক্রিম সামলানোর চেষ্টা করছে, কিন্তু আইসক্রিম প্রায় মাটিতে পড়ে যেতে যেতেই ঠেকিয়ে ফেলে। মেয়েটা চোখ বড় করে চিৎকার করলো, যাক বাবা, এই আইসক্রিমটা পড়ে গেলে আমার আজকের জীবনটাও মিষ্টিহীন হয়ে যেত। জাহারা থেমে দাঁড়িয়ে একটু অবাক হয়ে তাকালো। মেয়েটার পরনে হলুদ নীল সেটের সালোয়ার, চোখে চশমা, চুল এলোমেলো করে বাঁধা, কিন্তু মুখে এমন হাসি যেন সে জীবনের সবচেয়ে আনন্দময় মানুষ। মেয়েটা জাহারার দিকে তাকিয়ে বলল, এই আইসক্রিমটা নিয়ে যদি নোবেল প্রাইজ থাকতো আমি আজ পেতাম, একেবারে হ্যান্ডেলিং এক্সপার্ট। জাহারা হেসে ফেলল অজান্তেই। এমন এক মানুষ যাকে না চেনা সত্ত্বেও তার কথায় হাসি আসছে। মেয়েটা এবার বলল, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়ে আছো, তুমি কি আমার আইসক্রিম নিতে চাও? জাহারা লাজুক হেসে বলল, না না, তুমি খুব মজার মানুষ মনে হচ্ছে, একা একাই হাসছো, বলছো, দৌড়াচ্ছ। মেয়েটা চোখ গলিয়ে বলল, তুমি একা একা দাঁড়িয়ে কি করছো? জাহারা বলল, আমি তোমার হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছি, ও আসবে এক্ষুনি আমাকে নিয়ে যেতে। মেয়েটা বলল, ও আচ্ছা, কি বন্ধু আছে, তুমি কি আমার বন্ধু হবে? জাহারা কিছুটা অবাক হয় আর মনে মনে ভাবে, এ কেমন অদ্ভুত মেয়ে। প্রথম দেখাতেই বলছে বন্ধু হতে চাইছে, কিন্তু মেয়েটা অনেক মিষ্টি, তাই সে না করতে পারলো না। জাহারা বলে, আচ্ছা ঠিক আছে, হব বন্ধু। জাহারার উত্তর পেয়ে মেয়েটার সাথে সাথেই বলে, তাহলে ঠিক আছে, আমি আজ থেকে তোমার বন্ধু। জাহারা এবার খিলখিলে হেসে ফেলল। তোমার নাম কি? মেয়েটা গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, আমার নাম সুলতানা রেজওয়ানা খাতুন শারমিন মধুবালা চাঁদনি। জাহারা কিছুটা হা হয়ে যায়। এত বড় কারো নাম হয়? আচ্ছা যাই হোক, আমি তোমাকে চাঁদনি বলে ডাকবো। মেয়েটা হেসে বলে, আচ্ছা ঠিক আছে, দেখো আজকে আমি চাই, আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আবার তোমার সাথে দেখা হবে। বলেই মেয়েটা এক দৌড়ে পালিয়ে যায়। মেয়েটা যেতেই জাহারা খিলখিল করে হাসছিল। মেয়েটার সব পাগলামির কথাগুলো ভাবে আর তখনই হাজির হয় আজান। আজান দেখতে পায় জাহারা কত সুন্দর হাসছে। এরপর সে জাহারার সামনে এসে দাঁড়ায় আর বলে, আমার জান পাখিটার এত সুন্দর হাসির কারণটা কি আমি জানতে পারি? জাহারা আজানকে দেখে হাসি থামিয়ে দেয় আর একটু আগে হয়ে যাওয়া সব ঘটনাগুলো বলে। তারপর আজান বলে, এরকম সবার সাথে কথা বলতে নেই ব্লাড রোজ, তুমি তো তাকে চেনো না, যদি সে ভালো না হয়। আরে আপনি একটু বেশিই ভাবছেন, এটা অনেক কিউট ছিল, আপনি দেখলে আপনিও তার সাথে বন্ধুত্ব করে নিতেন। চলো এবার।
দুজনেই একসাথে বাড়ি ফিরে জাহারা নিজের রুমে যায় আর সেখানে দেখতে পায় খাটের উপরে একটা বক্স, একটু বড় বক্সটা সেখানে নড়াচড়া করছে কিছু একটা। জাহারা সেটা দেখে বুঝতে পারে এটা হয়তো আজানের কাণ্ড, আবার কোনো নতুন গিফট এনেছে নিশ্চয়ই। সে আজানের দিকে তাকায়। আজান মুস্কি হেসে বলে, লিটল গার্ল, এটা তোমার বার্থডের 12তম গিফট। জাহারার গালটা কিছুটা টেনে দিয়ে জাহারা কিছু বলতে যাবে তার আগেই আজান তার হাত ধরে টেনে নিয়ে গিয়ে গিফটের কাছে চলে যায় আর বলে, খোলো এটা এখনই। এটা দেখে জাহারা খুশি হয়ে যায় আর সাথে সাথে কুকুরটাকে কোলে তুলে নেয় আর সেটার সাথে খেলা করতে থাকে। এরপর আজানের দিকে তাকিয়ে বলে, আপনি কি করে জানলেন এটা আমার দরকার ছিল? এটা আমি ওই দিন ফোনে দেখেছিলাম, কিন্তু আপনাকে তো বলিনি। তোমার কোনো কিছু আমার অজানা নয়। আমার ব্লাড রোসের কী চায়, তার মন কী চায় এবং তার কী কী স্বপ্ন আছে সব কিছুই আমার জানা। আর তুমি কালকে গিফটটা খুলে দেখো নি, সেটা আলমারিতে উঠিয়ে রেখেছ, ওটা নিয়ে এসে খোলো এখনই। জাহারা গিফটটা খুলতেই দেখতে পায় সেটার মধ্যে একটা টিকিট ইন্ডিয়ান অ্যাক্ট্রেস তেজস্ক্রিয় প্রকাশ এর সাথে দেখা করায়। জাহারা তো এটা দেখে মহা খুশি হয়ে যায় আর জোরে চিৎকার দিয়ে আজানকে জড়িয়ে ধরে। তারপর বলে, আপনি আমার মনের সব কথা জানেন, তাই না? আমি তো অনেক বড় ফ্যান ওনার। আমি অনেক দিনে ইচ্ছা ছিল আমার ওনার সাথে দেখা করার। আপনি আমার স্বপ্ন পূরণ করে দিলেন। আমি কতটা ভাগ্যবতী আপনার মতো স্বামীকে পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমায় এতটা ভালোবাসার জন্য। বলে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। এদের এই সুখের সংসার এমনই থাকবে নাকি আসতে চলছে নতুন কোনো ঝড়? সেই ঝড়ে কি সব ধ্বংস হয়ে যাবে? বিকেলটা অদ্ভুত রকম হয়ে এসেছিল। কিছুদিন হয় জাহারার পরীক্ষা চলছে। প্রতিদিন পরীক্ষা শেষে আজান আসে জাহারাকে নিতে, কিন্তু আজ জাহারা পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখে আজানের সাথে আদিপও আছে। তার কোনো মিটিং থেকে সোজা এসেছে দেখেই বোঝা যাচ্ছে। দুজনের মুখেই ক্লান্তির ছাপ। জাহারা গাড়ির পেছনের সিটে উঠে বসলো আজানের পাশে। কেমন দিন গেল আজকে আপনার? আপনাকে দেখতে তো অনেক টায়ার্ড মনে হচ্ছে। খুব ভালো। তোমার পরীক্ষা কেমন হলো? জাহারা কিছু বলল না, চুপ করে রইল। খারাপ গেছে? জাহারা একটু হেসে মাথা নাড়ল। না, তবে সময় একটু কম ছিল। শেষ প্রশ্নটা বুঝে লিখতে পারিনি। পরের বার থেকে আমার সাথে আগে রিভিশন করবে, বুঝছো? জাহারা মাথা দোলায়, যার অর্থ হ্যাঁ বুঝায়। এরপর সে জানালার দিকে ঘুরে বাইরে তাকিয়ে থাকে। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ জাহারার চোখে একটা দৃশ্য ধরা পড়ে। ফুটপাতের পাশে হাসপাতালের গেটের কাছে একটা মেয়ে কাঁদছে। তার পাশে একটা মহিলা শুয়ে আছে, চেহারায় কষ্টের ছাপ, নিঃশ্বাসের দুর্বলতা। মেয়েটির মুখ তুলে সবার কাছে হাত জোর করে কিছু বলছে, কিন্তু কেউ থামছে না। গাড়িগুলো পাশ দিয়ে সরে যাচ্ছে। কারো মুখে বিরক্ত, কারো মুখে করুণা নেই। জাহারা হঠাৎ চিৎকার করে বলে, আদিপ, গাড়িটা একটু থামাও। আদিপ সামান্য চমকে উঠে ব্রেক কষলো। আজান সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কি হয়েছে? জাহারা আজানের দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটাকে দেখেছো? ও চাঁদনি। আমি চিনি ওকে। ওর মা অসুস্থ, হসপিটালের সামনে হেল্প চাইছে। ও কেউ দাঁড়াচ্ছে না। জাহারার কথা শুনে আদিপ জানালার পাশে তাকালো আর মেয়েটাকে দেখতে পেয়ে কিছুটা অবাক হলো। এই মেয়েটা তো সেই পাগলি আপনিটা। একে ভাবি কিভাবে চেনে? জাহারা আজানের দিকে তাকিয়ে বলল, প্লিজ আজান, চলো না। ওই মেয়েটা আমার বন্ধু হয়। এটা ওই যে ওই দিনের ওই মেয়েটা, আপনাকে বলেছিলাম না, ওই দিন ইউনিভার্সিটির সামনে দাঁড়ানো যে মেয়েটা ছিল। চলো না, ওকে হেল্প করি। আজান কিছু না বলে গাড়ির দরজা খুলে নেমে গেল। জাহারাও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আদিপ কিছু বলবে কিনা সেই সময়ও পেল না। চাঁদনির কাছে যেতেই মেয়েটা বিস্ময়ে তাকালো। আপনি আপনি তো সে থেমে গেল, কিন্তু ততক্ষণে আজান পকেট থেকে ফোন বের করে হাসপাতালে কারো সাথে কথা বলছে। আইসিইউ খালি আছে, একটা ক্রিটিক্যাল পেশেন্ট, অ্যাম্বুলেন্স লাগবে না, আমি নিয়ে আসছি। চাঁদনির চোখে জল নিয়ে আজানকে বলল, আপনি আমার কথা শুনছেন? আমার তো কেউ নেই, সবাই দেখে চলে গেল। এরপর আজানের পাশে থাকা আদিপের দিকে তার চোখ গেল আর সেও চিনে গেল এই তো সেই ছেলে যার গাড়িতে সে উঠেছিল দুবার। মেয়েটা আর কিছু বলতে যাবে তার আগেই জাহারা এসে তার হাত ধরল এবং বলল, তুমি না আমাকে সেদিন বন্ধু বানিয়েছিলে, তা আজ এমন ফর্মালিটি দেখাচ্ছ কেন? মেয়েটা জাহারাকে দেখে চিনে ফেলল। ওই দিন ভার্সিটিতে যার সাথে বন্ধুত্ব করেছিল, এই তো সেই আপুটা। আর মনে মনে ভাবল, ওই ভাইজান, তাহলে এই আপুটার কিছু লাগে।
কিন্তু মেয়েটা জাহারার সামনে আদিবকে কিছু বলল না, আর আদিবও আজানকে দেখে মেয়েটাকে আর কিছু বলল না, এড়িয়ে গেল। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই, জাহারা, আজান, চাঁদনি, আদিব আর আইসিইউতে চাঁদনির মাকে রাখা হয়েছে। চাঁদনি এসে জাহারার হাত ধরল আর বলল, তুমি না থাকলে হয়তো আজ আমি আমার মাকে বাঁচাতেই পারতাম না। তুমি আমার অনেক বড় উপকার করেছো, তুমি জানো না। আজ একটা বড় বোনের মতো আমার পাশে দাঁড়িয়েছিলে। আমি আজকে থেকে তোমাকে জাহার আপু বলে ডাকবো। জাহারা মুচকি হাসে, এরপর বলে, আমি তো বন্ধু হই তোমার, তুমি আমাকে জাহারা বলেও ডাকতে পারো, তোমার ইচ্ছে হলে আবার আপু বলেও ডাকতে পারো, আমি কিছুই বলবো না। বলে এরপর আজানের কাছে চলে যায়। আদিব এক পাশে দাঁড়িয়ে মেয়েটাকে দেখছিল আর ভাবছিল, এই মেয়েটাকে কতই না পাগলামো করতে দেখেছিল। দুইবার দেখা হয়েছিল আর দুইবারই মেয়েটাকে মাথার সিট আসতে মনে হয়েছিল। আর আজ দেখতে পুরো অন্যরকম লাগছে, কতটা সিরিয়াস, তার মাকে নিয়ে কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলে লাল টলমলে করে আছে। তবে তার সে পাগল রূপটাই কেন যেন আদিবের কাছে ভালো লাগে। তার ভাবনার মাঝে আজান তাকে ডাক দেয় আর বলে মেয়েটার যা যা লাগে হসপিটালের সব দায়িত্ব পালন করতে। আজান তার ক্রেডিট কার্ডটা আদিবের হাতে দিয়ে জাহারাকে নিয়ে চলে যায়। জাহারা যাওয়ার আগে মেয়েটাকে বলে যায়,